আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ক্লাস দশম শ্রেণীর জীববিজ্ঞান একাদশ অধ্যায়ের জীবের প্রজনন বিষয়বস্তু থেকে আজকে আমার তৃতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার ক্লাসের শিকনফল। আজকের ক্লাসে আমি উদ্ভিদের জননকোষ উৎপত্তির ধাপসমূহ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস শেষে তোমরা পুং গ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ধাপসমূহ সম্পর্কে জানতে পারবে। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল মৌলভীবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে আছো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান বিষয়ে আজকে আমার ক্লাস। একাদশ অধ্যায়ের জীবের প্রজনন বিষয়বস্তু থেকে আজকে আমার তৃতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের পরাগায়ন ও পরাগায়নের প্রকারভেদ বোঝানোর চেষ্টা করেছি, পরাগায়নের মাধ্যম সম্পর্কেও আলোচনা করেছি। আশা করছি তোমাদের ভালো ধারণা হয়েছে পরাগায়নের প্রকারভেদ এবং মাধ্যম সম্পর্কে। আজকের ক্লাসে আমি পুংজনন কোষ সৃষ্টি এবং স্ত্রীজনন কোষ সৃষ্টি নিয়ে আলোচনা করব। প্রথমে পুং গ্যামেটোফাইট। প্রথমেই আমি আলোচনা করব পুং গ্যামেটোফাইট বা পুংজনন কোষ সৃষ্টি নিয়ে। পুং স্তবক তো মনে আছে তোমাদের, ফুলের 5টি অংশের মধ্যে একটি স্তবক হলো পুংস্তবক। এই পুংস্তবকে পরাগধানী আছে, পুংকেশরের মধ্যে পরাগধানী আছে, পরাগধানীর ভিতরে আছে পরাগরেণু মাতৃকোষ। এই পরাগরেণু মাতৃকোষটি মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি পরাগরেণু সৃষ্টি করে। তোমরা জানো জননকোষে সাধারণত মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন হয়, তোমরা জানো, পড়েছ, অষ্টম শ্রেণীতে পড়েছ, তৃতীয় অধ্যায়ে পড়েছ। পরাগরেণু মাতৃকোষে মিয়োসিস প্রক্রিয়া বিভাজন হয়। এই বিভাজনে কি উৎপন্ন হয় বলেছি? 4টি পরাগরেণু। এই পরাগরেণু 2 নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ এর যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস বিশিষ্ট হয়। এই নিউক্লিয়াসের নাম কি? একটার নাম নালী নিউক্লিয়াস আর একটার নাম জনন নিউক্লিয়াস। পরাগরেণুর যে আবরণ থাকে এটি দ্বিস্তর বিশিষ্ট। কয় স্তর বলেছি? 2 স্তর বিশিষ্ট। পরাগরেণুর আবরণটি 2 স্তর বিশিষ্ট, বহিঃস্তর এবং অন্তঃস্তর, এক্সাইন এবং ইনটাইন। বাইরের স্তরটি এক্সাইন, ভিতরের স্তরটি ইনটাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ নিশ্চয়ই 2 নিউক্লিয়াস বিশিষ্ট হয় কখন বলেছি? যখন পরাগরেণুর যে নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টি নিউক্লিয়াস বিশিষ্ট হয় এবং এই 2টি নিউক্লিয়াসের নাম বলেছি কি? নালী নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। এই 2 নিউক্লিয়াস অবস্থায়, এই যে অবস্থার কথা বললাম, এই অবস্থায় পরাগায়ন সম্পন্ন হয়। একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। গত ক্লাসে তোমাদের আমি পরাগায়নের মাধ্যম সম্পর্কে বোঝাতে চেষ্টা করেছি। গত ক্লাস থেকে পরাগায়নটা মোটামুটি তোমাদের কাছে ভালো ধারণা থাকবে পরাগায়ন সম্পর্কে। গত ক্লাস মনোযোগ দিয়ে দেখে থাকলে পরাগায়ন সম্পর্কে তোমাদের ধারণা থাকবে। সেজন্য আমি পরাগায়ন নিয়ে বেশি কথা বলছি না। এই 2 নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন সম্পন্ন হয়। পরাগায়ন সম্পন্ন হওয়ার পরে গর্ভমুণ্ডের ভিতর দিয়ে, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ের দিকে অগ্রসর হয় একটি নালী। এই নালীটি সৃষ্টি হয় কোথায় থেকে? পরাগরেণু থেকে। আবার বলছি, পরাগায়ন তো সম্পন্ন হলো, বললাম যে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলো। গর্ভমুণ্ডে পতিত হওয়ার পরে গর্ভমুণ্ড তো পরের অংশ জানো, গর্ভদণ্ড, এর নিচের অংশ কি? গর্ভাশয়। অর্থাৎ স্ত্রীস্তবকের
গর্ভপথের তিনটি অংশ, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়। গর্ভমুণ্ড সবার উপরে আছে, যেখানে পরাগরেণুটা পড়ে। পরাগরেণু একটি নালী সৃষ্টি করে গর্ভদণ্ডের ভিতর দিয়ে গর্ভাশয় পর্যন্ত। গর্ভাশয়ে পুংজনন কোষ পৌঁছাবে এই নালীর মাধ্যমেই। বুঝতে পেরেছ নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা? পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগধানীর ভিতরে আছে পরাগরেণু মাতৃকোষ এবং এই পরাগরেণু মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি পরাগরেণু সৃষ্টি করে। এই পরাগরেণুর আবরণ থাকে দুটি, বাইরে বহিঃস্তর, ভিতরে অন্তঃস্তর। এবং তার যে নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস বিশিষ্ট হয়, জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস। এবং দুটি কোষ সৃষ্টি করে, জনন কোষ এবং নালিকা কোষ। এই দুই নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণুর এই দুই নিউক্লিয়াস অবস্থায় পরাগায়ন সম্পন্ন হয়। পরাগায়ন সম্পন্ন হওয়ার পরে কি হয়? পরাগায়ন গত ক্লাসে তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছ। আমি গত ক্লাসে পরাগায়ন নিয়ে বেশি আলোচনা করেছি। পরাগরেণুটা গর্ভমুণ্ডে পড়লো, গর্ভমুণ্ড থেকে তারপরের অংশ গর্ভদণ্ডের ভিতর দিয়ে গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়ে একটি নালী সৃষ্টি হয়। এই নালিকা কোথায় থেকে সৃষ্টি হয়? পরাগরেণু থেকে। পরাগরেণু থেকে একটি নালী সৃষ্টি হয়, সেটি গর্ভদণ্ড দিয়ে, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়। উদ্দেশ্য কোথায় যাবে? গর্ভাশয়ের ভিতরে যাবে, গর্ভাশয়ের ভিতরে পৌঁছাবে, গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়। নালিকা সৃষ্টির পরেই দুই কোষই নালিকার ভিতরে প্রবেশ করে, নালিকা কোষ এবং জনন কোষ। নালিকা কোষ জনন কোষ প্রবেশ করার পর জনন কোষ যে জনন কোষটি আছে ওই জনন কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে। এই দুটি কোষই হলো পুং গ্যামেটোফাইট বা পুংজনন কোষ। এই জেনারেটিভ বা জনন কোষের বিভাজনটা পরাগরেণুতেও হতে পারে, আবার নালিকার ভিতরেও হতে পারে, পরাগরেণুতে হতে পারে অথবা পরাগনালীতেও সংঘটিত হতে পারে। আশা করছি বুঝতে পেরেছ কি কি বলেছি। প্রথম যে কথাটা সেটি হলো যে পরাগরেণু মাতৃকোষ কোথায় থাকে? পরাগধানীতে থাকে। পরাগধানীতে থাকে পরাগরেণু মাতৃকোষ এবং এই রেণু মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কয়টি পরাগরেণু উৎপন্ন করে? 4টি। এই 4টি পরাগরেণু পূর্ণতা প্রাপ্তির পরপরই অঙ্কুরোদ্গম শুরু হয় পরাগথলিতে থাকা অবস্থায়। এই দুই নিউক্লিয়াস অবস্থায় পরাগায়ন সম্পন্ন হয় বলেছি এবং সেটি কোথায় যায়, কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। গর্ভমুণ্ডে পতিত হওয়ার পরে একটি নালী সৃষ্টি হয়, গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়। এখানে চিনা আছে, তোমাদের জানা আছে যে গর্ভমুণ্ডের পরের অংশ হলো গর্ভদণ্ড এবং এর পরের অংশ হলো গর্ভাশয়। আশা করছি বুঝতে পেরেছো। এবং কি বলেছি যে জেনারেটিভ কোষটি ছিল, দুটি কোষ আমরা বলেছি এখানে, একটি হলো জনন কোষ আর একটা হলো নালিকা কোষ। জেনারেটিভ বা জনন কোষটি পরাগরেণুতেও বিভাজিত হতে পারে মাইটোসিস প্রক্রিয়ায়, অথবা পরাগনালীতেও হতে পারে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে। এই দুটি কোষই হলো পুংজনন কোষ বা পুং গ্যামেটোফাইট বা পুং গ্যামেট। আশা করছি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমি তোমাদের স্ত্রী গ্যামেট বা স্ত্রী গ্যামেটোফাইট ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াটা ধাপসমূহ বোঝানোর চেষ্টা করব। গর্ভাশয়ের ভিতরে আছে ডিম্বক, এই ডিম্বকের ভিতরে আছে স্ত্রীরেণু মাতৃকোষ। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে আছে স্ত্রীরেণু মাতৃকোষ। এই স্ত্রীরেণু মাতৃকোষ মিউসিস প্রক্রিয়া বিভাজিত হয় 4টি কোষ সৃষ্টি করে। আগের মতোই জনন কোষ বিভাজিত হয় মিউসিস প্রক্রিয়ায় আমরা জানি, এবং এখানে একটি থেকে 4টি কোষের সৃষ্টি হয়। 4টি কোষ সৃষ্টি হলো। এই 4টি কোষ থেকে 3টি কোষ নষ্ট হয়ে যায়, একটি থাকে। যে কোষটি থাকে সেটি একটি থলির মতো অংশের মধ্যে অবস্থান করে। 4টি কোষের মধ্যে 3টি কোষ নষ্ট হয়,
সবচেয়ে নিচের যে কোষ আছে সর্বনিম্ন কোষটি থাকে এবং সেই সর্বনিম্ন কোষটি বৃদ্ধি পেতে পেতে একটি ভ্রূণথলিতে পরিণত হয়। এই কোষটির নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। এই কোষটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি হয় এবং এই দুটি কোষ সৃষ্টি হওয়ার পর এটি দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে, প্রথমে বলেছি কি যে কোষ আছে ভ্রূণথলিতে, যে কোষ আছে এই কোষের নিউক্লিয়াস হলো হ্যাপ্লয়েড। এই নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এই দুটি নিউক্লিয়াসের যে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হলো, এই দুটি নিউক্লিয়াস ভ্রূণথলির দুই দিকে অবস্থান করে এবং প্রত্যেকটি নিউক্লিয়াস একটি থেকে দুটি, দুটি থেকে চারটি হয়। তাহলে উভয় পাশে আমরা কয়টা পেলাম? উভয় পাশে চারটি, চারটি, আটটি, মোট আটটি নিউক্লিয়াস হলো ভ্রূণথলিতে। এই চারটি নিউক্লিয়াসের প্রত্যেক দিক থেকে একটি করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসে এবং মাঝখানে সৃষ্টি করে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। মনে রাখবে, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস মাঝখানে সৃষ্টি করবে এবং এই সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস পরে শস্য বা শ্বাসে পরিণত হয়, বীজের শস্য বা শ্বাসে পরিণত হয়। এবার আসো আমরা এই উভয় দিকে, ভ্রূণথলির উভয় দিকে যে কোষগুলো আছে তাদের নিয়ে বলি, নিউক্লিয়াস আছে তাদের নিয়ে বলি। ডিম্বক রন্ধ্রের দিকে তুমি উভয় দিকে তিনটি তিনটি আছে, একদিকে উভয় দিকে তিনটি তিনটি সাজানো আছে। ভ্রূণথলির যেদিকে ডিম্বক রন্ধ্র আছে সেই দিকে মাঝখানে বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু এবং তার পাশে যে দুটি আছে তাদেরকে বলা হয় সাহায্যকারী কোষ। এর মাঝের কোষটি বড় এবং একে বলা হয় ডিম্বাণু এবং ডিম্বাণুর উভয় পাশে আছে কি সহকারী কোষ। আর ঠিক অপর দিকে কি আছে? প্রতিপাদ কোষ। আমি আবার বলছি, আমি এখন তোমাদের বোঝাচ্ছি স্ত্রী গেমেটোফাইট বা ডিম্বাণু সৃষ্টি। স্ত্রীগেমেটোফাইট বা ডিম্বাণু সৃষ্টির ধাপ সমূহ। প্রথমে কি বলেছি? স্ত্রীস্তবক, মনে আছে তো? ফুলের স্ত্রীস্তবক অংশ, এর গর্ভাশয় হলো সবার নিচে। গর্ভাশয়ের ভিতরে আছে স্ত্রীরেণু মাতৃকোষ। স্ত্রীরেণু মাতৃকোষের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে আছে ডিম্বক, ডিম্বকের ভিতরে আছে স্ত্রীরেণু মাতৃকোষ। এই স্ত্রীরেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি, এই কোষটি চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এই হ্যাপ্লয়েড কোষ তিনটি নষ্ট হয়ে যায়, একটি থাকে, যেটি থাকে সেটি সর্বনিম্ন। সর্বনিম্ন এই কোষটি ক্রমশ বৃদ্ধি পেয়ে পেয়ে ভ্রূণথলিতে পরিণত হয়। এই ভ্রূণথলির ভিতরে যে নিউক্লিয়াসটি আছে এই নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড। এটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং এই ভ্রূণথলির ভিতরে দুই নিউক্লিয়াসটা দুই দিকে চলে যায় এবং প্রতি পাশের নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, একটি থেকে দুটি হয়, দুটি থেকে চারটি হয়। তাহলে আমরা ভ্রূণথলিতে কয়টি নিউক্লিয়াস পেলাম? উভয় পাশে আছে চার, চার, আটটি। এই উভয় পাশের চারটি থেকে একটি একটি মাঝখানে চলে আসে এবং একটি সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বুঝতে পেরেছো তোমরা এবং মাঝখানে যে গৌণ নিউক্লিয়াস সৃষ্টি করলো সেটি পরবর্তীতে শস্য বা শ্বাসে পরিণত হয়। আমি পরে আলোচনা করব। এবার আসো আমরা উভয় পাশে যে তিনটি নিউক্লিয়াস আছে তাদের সম্পর্কে জানি। যে উভয় পাশে ভ্রূণথলি আছে, একদিকে তো ডিম্বকের রন্ধ্র আছে, যেদিকে ডিম্বকের রন্ধ্র আছে সেই দিকের মাঝখানে বড় কোষটি হলো ডিম্বাণু বা স্ত্রীগেমেট বা স্ত্রীগেমেটোফাইট। দুই পাশে যে দুটি আছে সেটি হলো সহকারী কোষ। আর ঠিক বিপরীত পাশে কি আছে? প্রতিপাদ কোষ। বিপরীত পাশে আছে কি? প্রতিপাদ কোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিম্বক রন্ধ্রের দিকে কোষটিকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। মনে রাখবে, ডিম্বক রন্ধ্রের দিকে যেখানে ডিম্বাণু আছে, ডিম্বাণুর উভয় পাশে দুটি সহ এই তিনটি কোষকে বলা হয় গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র এভাবেই ভ্রূণথলির গঠন প্রক্রিয়া শেষ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সাথে আলোচনা করব নিষেক প্রক্রিয়া সম্পর্কে। এই যে দুটি কোষ আমরা পেলাম, একটি হলো পুংজনন কোষ। দুটি পুংজনন কোষ আমরা গর্ভদণ্ডের ভিতরে কিংবা পরাগরেণুতে সৃষ্টি হয় বলেছি। ভ্রূণথলির ভিতরে সৃষ্টি হয় ডিম্বাণু। নিষেক হলো এই ডিম্বাণুর সাথে স্ত্রীজনন কোষের সাথে ডিম্বাণু বা স্ত্রীজনন কোষের সাথে পুংজনন কোষের মিলনকে, স্ত্রীজনন কোষ বা ডিম্বাণুর সাথে পুংজনন কোষের মিলনকে বলা হয় নিষেক।
আমি একটু আগে যে আলোচনা করলাম তোমাদের সাথে পুংজনন কোষ সৃষ্টি এবং স্ত্রীজনন কোষ সৃষ্টি, ডিম্বাণু বা স্ত্রীজনন কোষ সৃষ্টি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই একই ফুলের মধ্যে আমরা দেখলাম কি পুংজনন কোষ সৃষ্টি হলো, স্ত্রীজনন কোষ সৃষ্টি হলো। এই পুংজনন কোষের দুটি পুংজনন কোষ আছে, তো এই দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণুর সাথে এসে মিলিত হয় এবং নিষেক সম্পন্ন হয়, আর অপর যে পুংজনন কোষটি আছে সেটি কি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। আমরা যে নালিকাটার কথা বলেছিলাম সেই নালিকাটা ছিল পরাগ নালিকা, এবং আমাদের কাছে এসে এর অগ্রভাগ ফেটে এর দুটি পুংজনন কোষ ভ্রূণথলির ভিতরে প্রবেশ করে, এবং একটি গিয়ে মিলিত হয় ডিম্বাণুর সাথে আর অপরটি গিয়ে মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ডিম্বাণুর সাথে মিলিত হয় নিষেক সম্পন্ন করে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় ট্রিপ্লয়েড কোষ গঠন করে। যেহেতু একই সাথে দুইটা ঘটনা ঘটছে একই সময়ে, তাই এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক। আমি আবার বলছি, পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ তোমরা বুঝেছো। এর আগেই আমি বলেছি যে এখানে পরাগ নালীর ভিতরে দুটি পুংজনন কোষ সৃষ্টি হয় বা পুংগেমেট সৃষ্টি হয়। এই দুটি যেহেতু নালিকার ভিতরে আছে, নালিকার অগ্রভাগ ফেটে এক সময় ভ্রূণথলিতে মুক্ত হয়। ভ্রূণথলিতে গিয়ে একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় নিষেক সম্পন্ন করে, এবং আরেকটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এখানে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এখানে ট্রিপ্লয়েড কোষ সৃষ্টি হয়, এবং এই তার যে মিলন সেটা হলো ত্রিমিলন। আর যেহেতু দুটি পুংজনন কোষ একই সাথে দুই কোষের সাথে মিলিত হচ্ছে, একটা সেকেন্ডারি যে দুটি পুংজনন কোষ একটা গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, তাই এই দুই ঘটনা একসাথে হওয়ার প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক। তাহলে আমি তিনটা কথা বলেছি, নিষেক, দ্বিনিষেক, ত্রিমিলন। নিষেক কোনটা? ডিম্বাণুর সাথে একটি পুংজনন কোষের মিলন বা পুংগেমেটের বা পুংগেমেটোফাইটের মিলন ডিম্বাণু বা স্ত্রী গেমেটের সাথে বা স্ত্রী গেমেটোফাইটের সাথে। আর আরেকটি পুংজনন কোষ কোথায় গেল? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে একসাথে দুই ঘটনা ঘটলো, একটি ডিম্বাণুর সাথে মিলিত হলো পুংজনন কোষ, আরেকটি হলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হলো। একই সাথে এই দুই ঘটনা একই সাথে ঘটে বলে একে বলা হয় দ্বিনিষেক। কি বলেছি? দ্বিনিষেক। আর যেহেতু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটি মিলিত হয় কোষ, তাই একে বলা হয় ত্রিমিলন। আশা করছি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারাও এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। এসএসসি পরীক্ষার সিলেবাসে একাদশ অধ্যায় আছে। যারা এখনো নাম রোল নম্বর লিখনি কমেন্টে লিখবে। বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজ লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।